1890 সালের কোনো একটা সময় প্রথম বাংলা ভাষায় গোয়েন্দা গল্প প্রকাশিত হয়। প্রিয়নাথ মুখোপাধ্যায় পুলিশের গোয়েন্দা দপ্তরে চাকরি করতেন। তিনি গোয়েন্দা দপ্তর নামে তার রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে প্রথম গোয়েন্দা গল্প লেখেন। সত্যজিৎ রায় সহ আরও অন্যান্য লেখক এই গোয়েন্দা গল্পের ধারাকে আরও পুষ্ট করেছেন। শতবর্ষ পেরিয়ে যাওয়া গোয়েন্দা গল্পের ধারা আজও যেমন বহমান, তেমন পাঠকের কাছে চির আকর্ষণীয়। এই কথা মনে রেখে থ্রিলার ক্রিয়েটিভিটি চ্যানেলের আজকের আকর্ষণ হেমেন্দ্র কুমার রায়ের লেখা কাপালিকের কবলে। আজকের মূল গল্প পাঠ ও জয়ন্তের চরিত্রে আমি মৃন্ময়, সুন্দরবাবুর চরিত্রে অভি, মানিকের চরিত্রে সুজয় ও বীরেনবাবুর চরিত্রে সঞ্জিত। শুরু হচ্ছে আজকের গল্প। সেদিন সকালবেলা প্রখ্যাত রহস্য সন্ধানী জয়ন্ত আর মানিক বসে বসে সেদিনের খবরের কাগজ পড়ছিল। প্রতিদিনের খবরের কাগজ একান্তভাবে মন দিয়ে পাঠ করা জয়ন্তর দীর্ঘদিনের অভ্যাস। তাছাড়া তেমন কোনো প্রয়োজনীয় খবর দেখলে সে সেই অংশটুকু কেটে আটকে রাখে তার সংগ্রহের খাতায়। দুজনে কাগজের বিভিন্ন পাতা তন্ন তন্ন করে খুঁজে ফেলল। জয়ন্ত বললে, ধুর, সেই সব একঘেয়ে খবর। কে ডান্ডা মেরে কার মাথা ফাটালো, কে ছোরা দেখিয়ে কার টাকা নিয়ে পালালো, এ তো সব অতি সাধারণ কেস। কিন্তু তেমন জটিল বা জবরদস্ত কেস একটা চোখে পড়ছে না। এমন সময় বাইরের বারান্দায় ভারী পায়ের শব্দ শুনে জয়ন্ত বললে, মানিক, সুন্দরবাবু আসছেন, হরিকে বলো চা ও পাতর রসের ব্যবস্থা করতে। মানিক উঠে গেল ভেতরে। একটু পরে সুন্দরবাবুর প্রবেশ। ভারী কণ্ঠে বললেন, কি হে জয়ন্ত, শরীর ভালো তো? জয়ন্ত হেসে বললে, হ্যাঁ, আমার শরীর তো চট করে খারাপ হওয়ার কথা নয়, তা তো জানেন। তবিয়ত ঠিক রাখার জন্য কত সাধনা করতে হয়, যখন কাজ থাকে না তখন দেহের তোয়াজ করি। সুন্দরবাবু হেসে বললেন, সে তো জানি ভাইয়া, তা একটা বিশেষ কাজে তোমার কাছে আসতে হলো। জয়ন্ত জানে পুলিশ অফিসার সুন্দরবাবু বিশেষ কাজ ছাড়া তার কাছে আসেন না, তাই সে হেসে বললে, হ্যাঁ, কাজ ছাড়া যে আপনি আসেন না তা তো জানি। সুন্দরবাবু শুধু বললেন, এমন সময় মানিকের সঙ্গে হরি প্রবেশ করল ঘরে, প্রাতরাশ নিয়ে। জয়ন্ত সেদিকে চেয়ে বলল, নিন নিন, শুরু করুন সুন্দরবাবু। আজকের প্রাতরাশ খুব সামান্য মাত্র। ডিমের পোচ, চিকেন স্যান্ডউইচ, ব্রেড বাটার, মটন চপ আর কফি। সুন্দরবাবুর চোখ দুটি সেদিকে পড়েই আনন্দে একেবারে দপ করে জ্বলে উঠল। জয়ন্ত আর মানিক দুজনে যা খেলো, তিনি একাই তার দ্বিগুণের বেশি উদরস্বাদ করলেন। গোটা ছয়েক পোচ, 6 পিস ব্রেড বাটার, 6খানা স্যান্ডউইচ আর 4টি মটন চপ খেয়ে পরপর 2 কাপ কফি পান করলেন সুন্দরবাবু। তারপর একটা ঢেকুর তুলে বললেন, এবারে আমার বক্তব্যটা শোনো জয়ন্ত। জয়ন্ত আর মানিকের প্রাতরাশ ও কফি পান আগেই শেষ হয়েছিল। মানিক চিরদিনই সুন্দরবাবুর সঙ্গে ঠাট্টা তামাশা করতে অভ্যস্ত, তাই সে বলল, আপনার সব চিন্তাগুলো ওই খাবারের স্তূপে চাপা পড়ে যায়নি তো সুন্দরবাবু? থামো তো ডেপো ছোকরা, খাবার গেল পেটে আর চিন্তা আছে মগজে। খাবার কি করে চিন্তাকে চাপা দেবে শুনি? তা বটে, তা বটে। সুন্দরবাবু বললেন, ঘটনাটা হলো, পলাশপুরের জমিদাররা 3 পুরুষ ধরে কলকাতায় বাস করেন।
অবশ্য জমিদারি এখন নেই, তবে জোরদারি দেশে আছে। আর কলকাতায় আছে ব্যবসা বাণিজ্য, মোটামুটি তাই দিন ভালোই কাটে। জমিদারের একমাত্র পুত্র গত 3 দিন হলো নিখোঁজ। তিনি আবার এক এমএলএর বন্ধু, ফলে মিনিস্ট্রি মহল থেকে চাপ এসে পড়েছে। আমাদের তো নাভিশ্বাস উঠেছে, কি যে করি তার ঠিক নেই। চাকরি রাখা দায়। এই ব্যাপারে যদি কোনো সাহায্য পাই সেই আশায়। এই খবরটা তো কাল কাগজে পড়েছি। হ্যাঁ, তার ছেলেটার বয়স কত হবে? বয়স আর কত হবে, বর্তমান জমিদারের বয়স প্রায় 35। তার 3 মেয়ের পর এক ছেলে, সবার ছোট একমাত্র ছেলে, তাই আদর খুব। বয়স বছর 6 হবে। এইটুকু ছেলে অদৃশ্য হলো কি করে? সত্যি আশ্চর্য ঘটনা, তাতে কোনো সন্দেহ নেই। এদের বিরাট দোতলা বাড়ি শোভাবাজার অঞ্চলে। তবে বাড়ির পিছন অর্থাৎ খিড়কির দিকেও একটা দরজা ছিল। ওই দরজা দিয়ে পেছনের গলিতে যাওয়া যায়। সামনে দারোয়ান থাকে, সে খোকাকে বের হতে দেখেনি। অথচ বেলা 1টা থেকে 3টের মধ্যে ছেলে উধাও। জয়ন্ত বললে, দেখুন, ছেলে প্রধানত 3টি কারণে উধাও হয় সুন্দরবাবু। প্রথমত হলো তাদের ধরে চোখ কানা, হাত ভাঙা ইত্যাদি করে পরে জিভ কেটে ভিক্ষে করানো হয়। এ দল পৃথক দল। এরা অনেক ছেলে এমনিই পোষে। একটা ছেলে রোজ 10-12 টাকা করে উপার্জন করে, অথচ তারা মাত্র 2 টাকার মতো খেতে পায়। একে বলে ভিখিরি ব্যবসা। তাই অনেক বুদ্ধিমান লোক ছোট্ট ছেলে ভিখিরিদের পয়সা দেয় না। দ্বিতীয় কারণ হলো ছেলে চুরি করে মোটা টাকা মুক্তিপণ দাবি করা। বিদেশে এটা বেশি হয়, তবে এদেশেও হয়। পৃথিবীর বিখ্যাত সেই লিন্ডেনবার্গ হত্যা রহস্যও সেই মুক্তিমূল্য আদায়ের জন্য শিশু চুরির ঘটনাকে কেন্দ্র করেই ঘটেছিল। আর শিশু চুরির তৃতীয় কারণ হলো শিশুদের ধরে নিয়ে গিয়ে বিদেশে বিক্রি করা হয়। সাধারণত মেয়েদের ধরেই এভাবে বিদেশে বিক্রি করা হয়, তবে অনেক পুরুষদেরও তাই করা হয়। তবে তাদের ক্রেতা কিন্তু বেশি মেলে না। তাই এ সন্দেহ থেকে এই ঘটনাটা বাদ দেওয়াই যাক। যাই হোক, কে বা কারা কী উদ্দেশ্যে চুরি করেছে তা যদি খুঁজে বের করতে হয়, তাহলে সবার আগে অকুস্থলে যাওয়াই কর্তব্য, তাই নয় কি? তা বটে। তাহলে চলো আমরা সেখান থেকে ঘুরে আসি। জয়ন্ত বললে, সুন্দরবাবু কি এর আগে ওইখানে গিয়েছিলেন নাকি? সুন্দরবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, তা গিয়েছিলাম বটে, তবে কোনো সূত্র দেখতে পাইনি। আমরাও যে সূত্র পাবো তেমন কোনো কথা নেই। তবে চলুন দেখা যাক না কতদূর কি হয়। মানিক, তুমি ভাই দীপাকে নিয়ে এসো। সুন্দরবাবু বললেন, দীপা আবার কে? মেয়ে গোয়েন্দা নাকি? হ্যাঁ, এক হিসাবে তা বলতে পারেন। দীপা হলো একটি মেয়ে কুকুর। বিমলবাবুর বাঘের মতো এর ঘ্রাণ শক্তিও খুব তীব্র। তার উপরে নিয়মিত ট্রেনিং দিতে হচ্ছে একে। আশা করি কোনো একদিন নিশ্চয়ও সফল হবে, হয়তো কোনো বিরাট কোনো এক তদন্তে। সুন্দরবাবু বললেন, দেখা যাক, চলো এবার আমরা শোভাবাজারের দিকে যাত্রা করি। ততক্ষণে মানিক দীপাকে নিয়ে এসেছিল। তারা বাইরে এসে একটা ট্যাক্সি নিয়ে চলল শোভাবাজারের দিকে। শোভাবাজারের রাজবাড়ির দোতলা হলেও আকারে তা বিরাট দুটি তোলা মিলিয়ে 22খানা ঘর। বোঝা যায় এককালে এরা বিরাট ধনী ছিলেন। বর্তমানে সেই অর্থের গৌরব না থাকলেও অবশ্য দারিদ্র্যের মধ্যে যে এরা এসে পড়েনি তা বোঝা যায়। বর্তমানে যিনি স্টেটের মালিক সেই বীরেন্দ্র নারায়ণ এসে সুন্দরবাবুকে অভ্যর্থনা করলেন।
জয়ন্ত বা মানিককে তিনি চেনেন না, যেহেতু তাদের গায়ে কোনো রকম ইউনিফর্ম ছিল না। সুন্দরবাবু পরিচয় করিয়ে দিলেন সবার সঙ্গে। পরিচয় পেয়ে বীরেন্দ্রনারায়ণ খুব খুশি হলেন। যে ঘরে বসে তাদের কথা হচ্ছিল তার সামনে দেখা গেল বিরাট একটা চিত্র, চারপাশে এই বংশের পূর্বপুরুষদের চিত্র। কিন্তু সামনে একটা বিরাট সন্ন্যাসীর চিত্র কেন? কিন্তু এই সন্ন্যাসীটি কে? জয়ন্তর এই কথাটা মনে হলো। সে বললে, বীরেনবাবু, আমি কয়েকটা প্রশ্ন করব আপনাকে, আশা করি সঠিক উত্তর দেবেন। নিশ্চয়ই। আমার ছেলে অদৃশ্য হবার পর থেকেই আমার স্ত্রী প্রায় অজ্ঞান। যদি সত্য তাকে খুঁজে বের করতে না পারেন তবে তার জীবনও সংশয় হবে। বুঝেছি। তা আবার বলুন, কি জানতে চান? তা আপনার ছেলে কবে অদৃশ্য হয়? পরশুদিন বেলা প্রায় 2টো নাগাদ। সে কোথায় ছিল? সে তার ঘরে ঘুমিয়েছিল। আমার স্ত্রী নানা সাংসারিক কাজে ব্যস্ত ছিল। প্রায় বেলা 12টা নাগাদ আমি তাকে দেখে অফিসে যাই। তারপর বাড়ির সামনে দিয়ে এসে বের হয়নি। পেছনের দরজা মানে খিড়কি দরজা খোলা দেখা যায়, তাতে মনে হয় এই পথ দিয়েই বের হয়েছিল। বেলা প্রায় 1টা নাগাদ আমার স্ত্রী দাসী তাকে ঘরেই দেখেছিল। তারপরেই বেলা 3টেতে এসে তাকে দেখতে পায়নি। ঠিক আছে, এবার বলুন তো, কাউকে সন্দেহ হয়? না, সন্দেহ কাউকে হয় না, কারণ আমার বংশের মধ্যে আমি একমাত্র সন্তান। আর ছেলে নরেন্দ্র হলো আমার একমাত্র পুত্র সন্তান উত্তরাধিকার ব্যাপারে। আচ্ছা, আপনার ঘরে যে ওই বিরাট যে ছবিটি আছে, ওটা কার ছবি? গোলায় রুদ্রাক্ষ মালা, তেজস্বী পুরুষ। উনি আমাদের গুরুদেব। উনি তান্ত্রিক, বিরাট সন্ন্যাসী, তবে বর্তমানে জীবিত নেই। তার প্রধান শিষ্য আছেন আমাদের গুরুদাতা। তিনি থাকেন ও সাধনা করেন পলাশপুরের শ্মশানে। তিনিও তন্ত্র সাধনা করেন। আচ্ছা, কেউ কখনো আপনাকে ভয় দেখিয়ে চিঠি লিখেছে? কি রকম? যেমন ধরুন, এই এত টাকা চাই, না হলে ক্ষতি হবে, এরকম কিছু? না না, টাকা যে বর্তমানে আমাদের বিশেষ নেই তা সকলেই জানেন। তাই এটা নিরর্থক প্রশ্ন, জয়ন্তবাবু। আচ্ছা আচ্ছা, আপনার গুরুদেবের প্রধান শিষ্য কি এখানে কখনো এসেছেন? বলেন কি! আমার ছেলে নরেন্দ্র অদৃশ্য হবার মাত্র 2 দিন আগেই তিনি আসেন। তিনি নরেন্দ্রকে একটি মূল্যবান মালা উপহার দেন, রুদ্রাক্ষ মালা। সেটা ডয়ারে আছে, সেখানে একবার দেখবেন কি? নিশ্চয়ই। বীরেন্দ্রনারায়ণ তক্ষুনি উঠে গিয়ে মালাটা এনে জয়ন্তর হাতে দিলেন। সুন্দরবাবু ঠাট্টা করে বললেন, জয়ন্ত, তুমি কি শেষে মালা জপ করতে শুরু করে দেবে নাকি? জয়ন্ত বললে, না না, তা নয়, দেখুন না। জয়ন্ত মালাটা দীপার নাকের কাছে ধরল। দীপা 2-1 বার সেটাকে শুঁকে শব্দ করল। জয়ন্ত বীরেনবাবুকে বললে, আচ্ছা, আপনাদের খিড়কির দরজাটা একবার দেখাতে পারেন? নিশ্চয়ই, আসুন আমার সঙ্গে। জয়ন্ত সদলে খিড়কির দরজাতে গিয়ে দাঁড়ালো। দীপা এক মনে সেখানকার মাটি শুঁকতে লাগলো। জয়ন্ত বললে, বীরেনবাবু, এদিকে তো লোকজন বিশেষ আসে না, তাই না? ঠিক বলেছেন জয়ন্তবাবু। এদিকে দীপা মাটি শুঁকতে শুঁকতে এগিয়ে চলছিল। তাকে বাধা দিল জয়ন্ত, চেন টেনে ধরল। দীপা জোরে জোরে চিৎকার করে উঠল,